এখন নির্বাচিত সরকারের বৈধতা না দিলে যে কেউ এদের অবৈধতার প্রশ্ন আনতে পারে এবং সেই বৈধতা দিতে হবে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে, তাদের ইন্ডেমনিটি দিতে হবে। এখন এই সরকারের জন্য তাহলে পথ কি দাঁড়ালো? যদি একটা নির্বাচন হয় এবং নির্বাচনের মাধ্যমে পাওয়ার ট্রানজিশন হয়, তাহলে তারা ওই সরকারের মাধ্যমে জাতীয় সংসদে আইন পাশ করে তারা বৈধতার একটা কাগজ নিয়ে বেরিয়ে যেতে পারবে। এই যে এখন সরকারের লেজিটিমেসি নিয়ে কোশ্চেন আসছে এবং সরকারের ম্যান্ডেটের প্রশ্ন নিয়ে অনেকে বলে কোন ম্যান্ডেট আছে, কোনটা করা ম্যান্ডেট নেই, সেই প্রশ্নগুলো আছে। কিন্তু সেই আলাপটা আমরা যখন করছিলাম, আসলে গণঅভ্যুত্থানের সরকারের ম্যান্ডেট অনেকটাই আছে বলে আমরা যখন বলছিলাম, তখন তো আসলে এই আলাপ যখন আবার নতুন করে বিতর্ক এলো সরকার বৈধ না অবৈধ, তখন পুরো বিষয়টা একটু জটিল করে দিচ্ছে বলে আমার কাছে মনে হয়। আপনি কিভাবে দেখছেন? জটিল না করে দিয়ে এটাকে সহজভাবে দেখেন, যে আরো সহজ করে দিচ্ছে। কিভাবে সহজ করছে দেখেন, আপনি সহজ করা ধরেন এই সরকারের বৈধতার প্রশ্ন তুলছে এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা এই সরকারকে নিয়োগ দিয়েছে তাদের মধ্যেই কেউ কেউ। এতদিন তো যারা পলাতক, ফ্যাসিবাদ, খুনি, গণহত্যাকারী তারা বলতো অবৈধ। এখন বৈধতার প্রশ্ন তুলছে কারা? এর মধ্য থেকেই। তার মানে হচ্ছে এই সরকার বৈধতা এবং অবৈধতা দুইটার মাঝামাঝি একটা জায়গায় ধরেন আছে। কোনো ক্ষেত্রে বৈধ, কেউ কেউ বলছে, আপনি একদিকে বলছেন যে এটা অবৈধ, আবার রাষ্ট্রপতির কাছে গিয়ে তাকের কাছে ওত পড়লেন, তাকে রাখলেন, সংবিধানকে আপফোল্ডও করতে চাচ্ছেন, আবার সংবিধান মানতেও চাইছেন না, একটা গোজামিলের অবস্থায় চলছে। তাহলে কি দাঁড়ালো? সেটা হচ্ছে এই সরকারটা যা কিছুই করুক না কেন একটা নির্বাচিত সরকারের এদের বৈধতা দিতে হবে। এখন নির্বাচিত সরকারের বৈধতা না দিলে যে কেউ এদের অবৈধতার প্রশ্ন আনতে পারে এবং সেই বৈধতা দিতে হবে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে, তাদের ইন্ডেমনিটি দিতে হবে। এখন এই সরকারের জন্য তাহলে পথ কি দাঁড়ালো? যদি একটা নির্বাচন হয় এবং নির্বাচনের মাধ্যমে পাওয়ার ট্রানজিশন হয়, তাহলে তারা ওই সরকারের মাধ্যমে জাতীয় সংসদে আইন পাশ করে তারা বৈধতার একটা কাগজ নিয়ে বেরিয়ে যেতে পারবে। যদি এর আগে এমন কোনো সংকট তৈরি হয় যাতে করে নির্বাচন না হয়ে অন্য কারো হাতে ক্ষমতা চলে যায়, তাহলে এই সরকার তাদের দৃষ্টিতে অবৈধ সরকার হিসেবে বিবেচিত হবে এবং প্রত্যেকে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। ফলে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচন চাওয়ার দিকে এক ধাপ এগিয়ে দিবে যারা এদেরকে অবৈধ বলছে এবং এই সরকারকে বিশ্বাস করাচ্ছে তোমরা অবৈধ। ফলে এটাকে জটিলতা না বাড়িয়ে আমি নির্বাচনের দিকে আরেক ধাপ সহজ করা হিসেবে আমি দেখছি এইটা। এখন পিয়ার নিয়ে যে জটিলতাটা হয়েছে দেখেন, পিয়ারটা দেশের মানুষ বুঝতে সময় লাগবে না। আপনি এখনই প্রেসার দিচ্ছেন, আপনি নির্বাচনী মাঠে যখন আপনি প্রচারণা চালাবেন, এজেন্ডায় রাখেন, ম্যানিফেস্টোতে রাখেন, প্রচার চালান। রাজনৈতিক দলের নেতারা পর্যন্ত বক্তৃতায় বলে আমি ভোট দিব এখানে একে, সে এমপি হবে না, হবে আরেকজন, এটা তো মানা যায় না। কিন্তু আসলে এক এক দেশে কোথাও কোথাও আছে, মিক্সড আছে। শ্রীলঙ্কাকে আপনি ধরেন আর নেপালকে, নেপাল এবং শ্রীলঙ্কা দুইটা দেশে পিয়ার পদ্ধতি দুইটার ধরন একটু ভিন্ন। শ্রীলঙ্কায় ডিস্ট্রিক্ট বেসড পিয়ার, দুইটাই ফেল করেছে। পিয়ার তাদের কোনো রকম বেনিফিট দিতে পারেনি, না দুর্নীতি বন্ধ করায়, না স্বজনপ্রীতি বন্ধ করায়, না সেখানে এই গণতান্ত্রিক পদ্ধতিকে হরণ করা, কোনো দিকে দিতে পারে না। এই দুইটা দেশই গণ অভ্যুত্থানের শিকার হয়েছে, দুইটা দেশে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে এবং খুনোখুনি হয়ে গেল। মন্ত্রীরা প্লেনে রশি ধরে পালিয়ে যেতে বাধ্য হয়, আগুন লাগিয়ে দেয়, পার্লামেন্ট ভবন পুড়িয়ে দেয়, সুপ্রিম কোর্ট পুড়িয়ে দেয়, এই পর্যায়ে চলে গেল। তো পিয়ার, এই যে পিয়ার করে আপনি এত ফেনা তুলছেন, এই পিয়ার আমাদের আদলের রাষ্ট্রে পিয়ার বিশেষ সুবিধা দিতে পেরেছে এরকম একটা উদাহরণ তাদের নেই। একটু শেষ করি সংক্ষেপে। সেই ক্ষেত্রে মনে করেন পিয়ারে ভোট দিবে মানুষ মার্কায়, আর একটা হচ্ছে গিয়ে একটা দল নির্বাচন কমিশনে তাদের কাদের নমিনেশন দিল তাদের তালিকাটা দিল। এখন ধরেন আমি শরীয়তপুরে 1 আসনের ভোটার, আমি বিএনপিকে ভোট দিতে চাই। আমি কি বিএনপির এই 300 আসনের 300 ক্যান্ডিডেটকে আমি চিনবো, বুঝবো? এখন আমার আসনে বিএনপি যাকে দিয়েছে বা আমি চিনি যাকে, তাকে দেখলাম সে ভালো, আমি তাকে ভোট দিতে চাই। কিন্তু বিএনপির মধ্যে বেশিরভাগ প্রার্থী খারাপ দিয়েছে, আমি একজনকে ভালো দেখে এই দলের পক্ষে দিয়ে আরও অনেক খারাপকে জাস্টিফাই করলাম। এইটা একটা।
ফলে যদি আপনি মার্কায় ভোট দিয়ে এরকম করেন, আমি আমার প্রার্থীকে চিনি না, তাহলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ভালো। আপনি তাহলে এইটাকে এই যে আপনি সংসদীয় পদ্ধতিতে আসলেন কেন? পিআর নিয়ে যেতে না যাচ্ছি না না, না, আমরা বিস্তর আপনাকে আলাপ করেছি যেটা পিআর নিয়ে, কিন্তু নতুন বিষয় আছে কথা বলার। যেটা নিয়ে এত প্রেসিডেন্সিয়াল পদ্ধতির মতো তো হয়ে গেল। আমি তো আমার এমপি নির্বাচন করতে পারছি না, আমি দলের মার্কা ধরে, তাহলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে ফিরে যান।